অন্ধকারের আড়ালে মিস্টার কিম ও তার ভাই অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুদের একটি মাইনফিল্ড পেরিয়ে তাদের লুকানো পালানো নৌকার দিকে নিয়ে যাচ্ছিলেন। তারা ধীরে ধীরে চলছিল, পাহারাদারদের সার্চলাইটের এদিক ওদিক ঘোরাফেরা করা আলো এড়িয়ে। নৌকায় পৌঁছে তারা শিশুদেরকে পুরনো শস্যের বস্তার ভেতরে লুকিয়ে ফেলে, যেন সেগুলো শুধু যন্ত্রপাতির ব্যাগ বলে মনে হয়। সবকিছু ঠিকঠাক করার পর পরিবারটি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পুরুষদের হাতে ছিল তলোয়ার, নারীরা বহন করছিল বিষ, আর প্রত্যেকের হাতে ছিল একটি ফাঁপা ডিমের খোসা, যার ভেতরে ভরা ছিল মরিচের গুঁড়া ও কালো বালি। কোস্টগার্ডের মুখোমুখি হলে তারা তাদের চোখে ছুঁড়ে মারার জন্য তৈরি করেছিল। ইঞ্জিনের গর্জন রাতের নীরবতা ভেঙে দিচ্ছিল, কিন্তু মিস্টার কিম কেবল নিজের হার্টবিটের শব্দে শুনতে পাচ্ছিলেন। এখন একটি ভুল সিদ্ধান্তই তাদের সবার মৃত্যুর কারণ হতে পারত। কোভিড-19 মহামারীর শুরুর দিনগুলোতে ভয় পুরো জনসংখ্যাকে গ্রাস করেছিল। সরকার বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর ভয়াবহ দৃশ্য সম্প্রচার করত এবং সতর্ক করত, কঠোর নিয়ম না মানলে দেশের ধ্বংস অনিবার্য। নিয়ম ভাঙার অভিযোগে কাউকে কাউকে শ্রম শিবিরে পাঠানো হতো। কোথাও সন্দেহভাজন রোগী পাওয়া গেলে পুরো গ্রাম কোয়ারেন্টাইনে ফেলে দেওয়া হতো। প্রায় কোনো খাবার ছাড়াই চারপাশে পাহারাদার মোতায়েন করে এলাকা সিল করে দেওয়া হতো। একসময় যে সীমান্ত দিয়ে নিয়মিত লোকজন পালিয়ে যেত তা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সীমান্ত বন্ধের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। খাবারের সরবরাহ, যা আগেই নাজুক ছিল, আরও কমে যায় এবং খাদ্যের দাম আকাশচুম্বী হয়, ফলে দৈনন্দিন জীবন হয়ে ওঠে অসহনীয়। 2022 সালের বসন্ত নাগাদ পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অনাহারে মৃত্যুর খবর প্রায় প্রতিদিনই শোনা যেতে থাকে। যদিও নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন, তবু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয় সীমান্ত বন্ধের পর উত্তর কোরিয়ার খাদ্য নিরাপত্তা আরও খারাপ হয়েছে। মিস্টার কিম শুধু বেঁচেই থাকেননি, বরং টিকে থাকার পথও খুঁজে নিয়েছিলেন। মহামারীর আগে বহু মানুষের মতো তিনিও চোরাচালানের কালোবাজারের ব্যবসা করে টাকা উপার্জন করতেন। সীমান্ত বন্ধ হয়ে বাণিজ্য থেমে গেলে তিনি সবজি বেচা কেনায় মন দেন, কারণ খাবার ছিল সবার প্রয়োজন। 30-এর কোঠায় থাকা মিস্টার কিম 10 বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম ও সঞ্চয়ের মধ্য দিয়ে বেঁচে ছিলেন। সবসময় উত্তর কোরিয়ার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার নতুন উপায় খুঁজে বের করতেন। 2021 সালে তথাকথিত অসামাজিক আচরণ দমনের জন্য কঠোর দমন স্কোয়াড গঠন করা হয়। সবচেয়ে বড় অপরাধ ছিল বাইরের তথ্য গ্রহণ বা ছড়িয়ে দেওয়া, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মিডিয়া। ধরাও পড়লে শাস্তি ছিল মৃত্যুদণ্ড। মিস্টার কিম বহুবার পালানোর স্বপ্ন দেখলেও পরিবারকে রেখে যাওয়ার কথা কখনো সহ্য করতে পারেননি। কিন্তু 2022 সালে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয় যে তিনি তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি করাতে বাধ্য হন। প্রথমে তিনি কথা বলেন তার ভাইয়ের সঙ্গে। ভাই ও ভাবি অবৈধভাবে সামুদ্রিক মাছের ব্যবসা করতেন। সরকারের কড়াকড়িতে নৌকা থাকা সত্ত্বেও মাছ ধরা অসম্ভব হয়ে যায়। টাকার অভাবে ভাই রাজি হয়ে যান। 7 মাস ধরে দুই ভাই নিখুঁতভাবে পালানোর পরিকল্পনা করেন। মহামারীর কারণে চীনের দিকের পথগুলো প্রায় বন্ধ ছিল, কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছাকাছি দক্ষিণ পশ্চিমের এক জেলে গ্রাম থাকার কারণে একটি বিপজ্জনক বিকল্প ছিল সমুদ্রপথে পালানো। প্রথমে প্রয়োজন ছিল সমুদ্রে যাওয়ার অনুমতি। তারা জানতে পারে কাছাকাছি একটি সামরিক ঘাঁটির কথা, যেখানে বেসামরিক মানুষকে মাছ ধরতে পাঠানো হয় এবং সেই মাছ বিক্রির টাকা সামরিক সরঞ্জামের জন্য ব্যবহৃত হয়। মিস্টার কিমের ভাই সেখানে যোগ দেন। এদিকে মিস্টার কিম কোস্টগার্ড ও নিরাপত্তা সদস্যদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ধীরে ধীরে টহল সময়সূচি ও নিয়মকানুন জেনে নেন, যতক্ষণ না নিশ্চিত হন রাতে নৌকা বের করা সম্ভব। সবচেয়ে কঠিন ছিল বৃদ্ধ মা ও স্ত্রীকে রাজি করানো। দুজনেই প্রথমে রাজি হননি। শেষমেশ ভাইয়েরা মাকে চাপ দেন, বললেন তিনি রাজি না হলে পালানো বাতিল হবে এবং ভবিষ্যতের সব কষ্টের দায় তার উপরই পড়বে। কান্না ভেজা মন নিয়ে মা শেষ পর্যন্ত রাজি হন। স্ত্রী একেবারে অনড় ছিলেন, যতক্ষণ না জানা গেল তিনি গর্ভবতী ছিলেন। তখন প্রশ্নটা স্পষ্ট হয়ে ওঠে, এই নিষ্ঠুর দেশে তিনি কি তার সন্তানকে বড় করতে চান? বহু আলোচনার পর তিনি সম্মতি দেন। তারা আশঙ্কা করেছিল পালানোর পর কর্তৃপক্ষ তাদের বাবার কবর অপমান করতে পারে, তাই তারা বাবার দেহ কবর থেকে তুলে নেয়। কবর আগের মতো করে সাজিয়ে রেখে দেহটি গভীর জঙ্গলে নিয়ে দাহ করে। অন্ধকারে যে মাইনফিল্ড পার হতে হবে তা আগেই তারা জরিপ করে। ভেষজ সংগ্রহের ভান করে নিরাপদ পথ চিহ্নিত করে নেয়। উপকূল জুড়ে সাম্প্রতিক সময়ে মাইন পাতা হয়েছিল পালানো ঠেকাতে, কিন্তু কম পাহারার কারণে এটিই ছিল সবচেয়ে সম্ভাব্য পথ। এরপর তারা অপেক্ষা করে সঠিক আবহাওয়া ও জোয়ারের জন্য। 6 মে ঝোড়ো রাতে দক্ষিণ দিকের প্রবল বাতাস ও আসন্ন ঝড় তাদের পরিকল্পনারই অংশ ছিল, যাতে নজরদারি জাহাজ সরে যায়।
বছরের পর বছর স্বপ্ন দেখা আর মাসের পর মাস পরিকল্পনা করেও ভয় কমেনি। মিস্টার কিমের ভাইয়ের শিশুরা গভীর ঘুমে ছিল, তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল। অন্ধকারের আড়ালে দুই ভাই শিশুদের কোলে করে মাইনফিল্ড পেরিয়ে নৌকার দিকে এগোতে থাকেন। সার্চলাইট এড়িয়ে শস্যের বস্তায় লুকিয়ে তারা যাত্রা শুরু করে। রাতের নীরবতায় ইঞ্জিনের শব্দ, হৃদয়ে তীব্র ধুকপুকানি। রাত 10টায় তারা রওনা দেয়। ভাটার সময় পানির নিচ থেকে পাথর ও প্রবাল বেরিয়ে আসে। ধীরে ধীরে এগোতে হয়, যেন রাডারে ভাসমান আবর্জনা মনে হয়। একটি জাহাজ তাদের ধাওয়া করে, কিন্তু ধরতে পারে না। কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রসীমা পার হয়ে যায়। সেই মুহূর্তে সব ভয় যেন মিলিয়ে যায়। তারা ইয়ংপিয়ং দ্বীপের কাছে সংকেত দেয় এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী তাদের উদ্ধার করে। প্রায় 2 ঘন্টার অভিযানে সবকিছু পরিকল্পনা মাফিক ঘটে। মিস্টার কিমের পালানো সত্যি অসাধারণ ছিল। সমুদ্রপথে পালানো সবসময় বিরল ছিল, মহামারীর পর তা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখন কেবল ধনী বা শক্ত যোগাযোগ থাকা লোকজনই পালাতে পারে। যেখানে একসময় বছরে হাজার হাজার মানুষ চীন সীমান্ত পাড়ি দিত, গত 4 বছরে মাত্র 20 জন পেরিয়েছে। এর মধ্যে মাত্র 4 জন দক্ষিণ কোরিয়া পৌঁছাতে পেরেছে। উদ্ধারের পর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা গুপ্তচর বৃত্তির সন্দেহে তাদের জিজ্ঞাসাবাদ করে। এরপর পুনর্বাসন কেন্দ্রে দক্ষিণ কোরিয়ার জীবন সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। ভৌগোলিকভাবে কাছাকাছি হলেও তাদের পুরনো ও নতুন পৃথিবীর মধ্যে ব্যবধান বিশাল। আর বহু পলাতককেই এই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে প্রচণ্ড সংগ্রাম করতে হয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।